আসসালামু আলাইকুম। জেনেসিস মিড টার্ম সার্জারি কর্তৃক আয়োজিত আজকের এই অসপি এবং অসপি যে প্র্যাকটিস সেশন ব্যাচে আজকে যারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে এই ভিডিওটি যারা দেখবেন সকলকে আমাদের জেনেসিস মিড টার্ম সার্জারি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এই যে পরীক্ষা আগামী জুন মাসের 15 তারিখে পরীক্ষার আমাদের আর খুবই সামান্যতম দিন বাকি আছে। এই কয়টা দিন আমরা আমাদের অসপি এবং অস্কিটি কিভাবে সম্পূর্ণ করতে পারি। অনেকে অসপি এবং অসপি নিয়ে অনেক টেনশনে থাকেন, কিভাবে এই অসপি এবং অস্কির এই টেনশন দূর করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এছাড়াও অনেকের এবারই হয়তো প্রথম পরীক্ষা, আমরা অসপি এবং অস্কির সিলেবাস সম্বন্ধে আলোচনা করব এবং স্টাডি ম্যাটেরিয়ালস নিয়েও আমরা আলোচনা করব। তো প্রোগ্রামের শুরুতেই আমি আমার নিজের পরিচয় দিই। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। আমি এমবিবিএস করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এবং এফসিপিএস পার্ট 1 করেছি সার্জারিতে। বর্তমানে এফসিপিএস অ্যাডভান্স ট্রেনি হিসাবে সার্জারিতে শহীদ সৌরাদ্দি মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। তো প্রিয় চিকিৎসক বিন্দু, আমাদের সাথে আমরা আজকে কথা শুনবো। আমাদের সাথে উপস্থিত আছেন অনেকেই। আমরা তাদের সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান আলোচক আমাদের একান্ত প্রিয় ডাক্তার ফারজানা ইয়াসমিন আপু, যিনি সবচেয়ে জুনিয়র মোস্ট ফেলো, যিনি রিসেন্টলি এফসিপিএস পার্ট 2 কমপ্লিট করেছেন সার্জারিতে। সে সাথে আপু এমসিপিএস ও করছেন। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আপুকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আজকের অনুষ্ঠানেও আমাদের সাথে ফিলিং শেয়ারিং করবেন আমারই বন্ধু, আমারই সহযোদ্ধা ডক্টর মোহাম্মদ হিমেল নকিব ভাই, যিনি এফসিপিএস পার্ট 1 করেছেন নিউরো সার্জারিতে এবং এমএস ফেজে জেনারেল সার্জারি, এবং ভাইও এমসিপিএস পার্ট 1 করা। তো আমরা এই আজকের এই অসপি এবং অস্কি সেশনে আমাদের জেনেসিস পরিবারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনলাইনে আমাদের দু একজন আপু এবং ভাইয়াদেরকে দেখতে পাচ্ছি যারা আজকে ভর্তি হয়েছেন। তো একজন আপুকে দেখতে পাচ্ছি, ডক্টর ফাউজিয়া মুস্তারিন নিঝু আপু। আপনি একটু আনমিউট করে আপনার পরিচয় এবং বর্তমানে কোথায় আছেন একটু বলবেন, নিঝু আপু? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জুলাই 23-এ পার্ট 1 পাস করা। আমি 1 বছর পরে জয়েন করেছিলাম। এখন বর্তমানে কর্মরত আছি 250 বেডের জেনারেল হসপিটাল কিশোরগঞ্জ। আর আমি লং বেচে আছি নভেম্বর থেকে। আর এটা দেখছি আর কি আপনাদের অসপি ব্যাচটা কেমন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। লঙ্ঘন। আপনার পরীক্ষার্থী, আপনার পরীক্ষা কবে মিড টার্ম? জুনে ভাইয়া, জুনে 15 তারিখে। জুন 15 তারিখে আপনার মিড টার্ম, লং জি ব্যাচ। জি জি। জি জি জি। কোন সাবজেক্ট বললেন নিঝু আপু? ভাইয়া জেনারেল সার্জারি। জেনারেল সার্জারি। ও okay. আমাদের সামনে আরো আরো একজন আপুকে দেখতে পাচ্ছি, ডক্টর মাসুদা আপু। আপু একটু আনমিউট করে আপনার পরিচয়টি। ডক্টর মাসুদা আপু। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাসুদা। আমার মিড টার্ম জুনে। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে। আচ্ছা। জি আপু, ধন্যবাদ। আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পরিচয় দিয়েছেন। আপনারা পরীক্ষার্থী, আগামী জুন কেন্দ্রিক যাদের পরীক্ষা তাদেরকে নিয়ে আমাদের আজকের এই মিড টার্ম অস্প এবং অস্কি প্র্যাকটিস সেশনে এই ব্যাচ। তো এই ব্যাচের যে ম্যাটেরিয়াল সেই বিষয়ে আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। তার আগে আমরা এই যে মিড টার্ম পরীক্ষার্থী, আপনাদেরকে জানতে হবে যে মিড টার্মে অস্পি এবং অস্পি এই জিনিসটা আসলে কি এবং এটার গুরুত্ব কতটুকু। দেখেন, আমাদের মিড টার্ম পরীক্ষায় মোট 300 মার্কের পরীক্ষা হয়। এটা দুইটা সেগমেন্টে ভাগ করা হয়। আপনারা যারা এই ভিডিওটি শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আপনারা খুব চমৎকার ভাবে এটি নোট করবেন এবং এটা আপনার মাথার মধ্যে সেট করে ফেলবেন যে মিড টার্মের এই যে আপনার 300 মার্ক, এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয় আর আমি কিভাবে এখান থেকে পাস করে বের হয়ে আসতে পারি। এই 300 মার্ক থেকে আমাকে প্রত্যেকটা প্রত্যেকটা 100-র মধ্যে 60% করে পেতে হবে। তাহলে কিভাবে আমি 60% মার্ক ক্যারি করে পাস করে বের হয়ে আসতে পারি, এটাই আমার মেন টার্গেট থাকবে। তাহলে আমরা যেহেতু মিড টার্ম পরীক্ষা দিতে যাচ্ছি আগামী জুনে, যারা লং ব্যাচে আছেন অথবা নাই, অথবা যারা অস্ট্রেলিয়া আছেন, যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের প্রথমে
প্রথম যেদিন পরীক্ষা হবে সেদিন হলো পেপার ওয়ানের, অর্থাৎ এসবিএ। এই এসবিএ আপনাকে 50টা এসবিএ আনসার করতে হবে, যেখানে 100 মার্কের পরীক্ষা হবে। আপনি এখানে 30% মার্ক পেলেই পাস। মোটামুটি আপনাকে পাস 30টা বেশি 30টার মতো এসবিএ কারেক্ট করতে হবে আর কি। এটা হলো পেপার ওয়ানে। পেপার টুতে দ্বিতীয় দিন আমাদের যেটা থাকবে সেটা হলো রিটেন পরীক্ষা, SAQ। এখানে আপনাকে মোট 16টা গ্রুপের 60টা কোশ্চিনের আনসার দিতে হবে 3 ঘন্টার মধ্যে, যেটা আপনাকে শর্ট আনসার কোশ্চিন বলা হয়। পেপার টু দ্বিতীয় দিন, এখানেও আপনাকে 100 মার্কের পরীক্ষা, আপনাকে 60 পেতে হবে। আলাদা আলাদা, এই যে পেপার ওয়ান এবং পেপার টু আপনি আলাদা আলাদা ভাবে পাস না করলেও হবে। আপনি দুইটা মিলে 120 মার্ক পেলেই আপনি অসপি এবং অসপির জন্য আপনি ইলিজেবল হবেন। তাহলে আপনারা যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, এটা বেসিক জিনিস মাথায় রাখবেন যে আমার এসবিএ এবং SAQ, এই যে প্রথম এবং দ্বিতীয় দিন আপনি পরীক্ষা দিবেন আগামী 15 এবং 16 তারিখে, এই দুইটা মিলে আপনি 120 মার্ক, দুইটা মিলে 120 মার্ক পেলেই আপনি কিন্তু ইলিজেবল হবেন অসপি এবং অস্কির জন্য। সবাই কিন্তু অসপি এবং অসপি পরীক্ষা দিতে পারবে না। যারা রিটেনে টিকবে, এসবিএ এবং SAQ ভালো করবে, তারাই একমাত্র কিন্তু অসপি এবং অস্কির জন্য এলিজেবল হবে। তাহলে এটা কবে লিস্ট দেবে? আপনারা পরীক্ষা দেওয়ার ঠিক 7 দিন পরে, আপনারা যেদিন পরীক্ষা দেবেন ওটা থেকে 7 থেকে 8 দিন পরে আপনাদেরকে BCPS থেকে আপনারা আপনাদের রোল নাম্বার ধরে, আইডি ধরে আপনারা দেখবেন যে আপনারা প্রথম যে মেসেজটা পাবেন সেটা হলো ইলিজেবল হয়েছেন কিনা অসপি এবং অস্কির জন্য। তার একদিন পরই আপনাদের অসপি এবং অস্কি সেশনটি হবে। তো অসপি এবং অস্কি সেশনে কত মার্কের পরীক্ষা? আমরা অলরেডি 200 মার্ক কাভার করে ফেলেছি, বাকি থাকলো আর 100 মার্ক। তাহলে এই যে 100 মার্ক, এই 100 মার্কই হলো আমাদের আজকের এই ব্যাচের উদ্দেশ্য এবং আজকের এই আলোচনার উদ্দেশ্য। এই 100 মার্কের মধ্যে আপনাকে দুইটা জিনিস ফেস করতে হবে। একটা হলো অসপি ফেস করতে হবে, আর একটা হলো অস্কি ফেস করতে হবে। অস্কি, তাহলে অসপি জিনিসটা কি আর অস্কি জিনিসটা কি, এটা নতুন। আমরা ওই অস্কি জিনিসটা যেটা, সেটার সাথে একেবারেই পরিচিত না। সেই অস্কি আমাদের কি হবে এবারে পরীক্ষায়, সেটা হলো অস্কিতে থাকবে 50 মার্ক আর অসপিতে থাকবে 50 মার্ক। এবার আপনি প্রথমে আসেন অস্কিতে কি কি থাকবে। অস্কিতে একদম সহজ ভাষায় 50 মার্কে আপনার 5টা স্টেশন ফেস করতে হবে। 5টা স্টেশন, প্রথম 2টা স্টেশন আপনাকে ফেস করতে হবে প্রসিডিউর স্টেশন। এইটা আপনাকে হ্যান্ড এক্সামিনেশন দেবে, আপনাকে লেগ এক্সামিনেশন দেবে, আপনাকে লোয়ার লিম এক্সামিনেশন দেবে, আপনাকে শোল্ডার জয়েন্ট এক্সামিনেশন দেবে। আমাদের যেটা এবারে আসছিল একদম আনকমন জিনিস, 1 থেকে 8 ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। অর্থাৎ আপনাকে এই প্রথম 2টা স্টেশনে আপনাকে পারফর্ম করতে হবে যে কোনো এক্সামিনেশন। এই এক্সামিনেশন কি সব এক্সামিনেশন না, বেইলিয়ার লাভে যে 5টা 6টা ছক দেওয়া আছে আমরা আমাদের সেশনের মধ্যে আপনাদেরকে পড়াবো, ওই 5টা থেকে 6টা ছক থেকে আপনি এই অস্কির যে 2টা স্টেশন সেই 2টা স্টেশন পেয়ে যাবেন। তাহলে 2টা হলো 20 মার্ক। তারপরে আপনাকে অস্কিতে আরো 2টা জিনিস ফেস করতে হবে, একটা 2টা, এই 2টা কি ফেস করবেন? আপনি হিস্ট্রি টেকিং ফেস করবেন। আপনাকে 2টা হিস্ট্রি টেকিং নিতে হবে 10 10 20 মার্ক। তাহলে এই হিস্ট্রি টেকিং গুলা আমরা আমাদের সেশনে আপনাদেরকে পড়িয়ে দেবো। আমাদের এই বছরে যে হিস্ট্রি টেকিংটা আসছিল সেটা হলো, একটা পেশেন্ট আসছে আপার অ্যাবডোমিনাল পেইন, সাথে লাম পাওয়া গেছে, পেশেন্টের বয়স 70 বছর, কিছু একটা মানে ইয়ে করে, মুভমেন্ট করে, পেরিস্টালটিক ওয়েভ আছে। তাহলে আমরা এটা এই সিনারিও থেকে বুঝতে পেরেছি দিস ইজ এ কেস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অর্থাৎ কার্সিনোম অফ দ্য স্টোমাক। তাহলে এই রিলেটেড হিস্ট্রি আমাদেরকে নিতে বলেছিল। তাহলে আপনাদের একটা হিস্ট্রি ফেস, 2টা হিস্ট্রি ফেস করতে হবে। আরেকটা হিস্ট্রি আমাদেরকে দিয়েছিল, সেটা হলো একটা পেশেন্ট আসছে থাইরয়েড সোয়েলিং নিয়ে, আপনি একটা হিস্ট্রি নেন, একদম সহজ একটা হিস্ট্রি। তাহলে এই যে 2টা হিস্ট্রি নেব আর 2টা এক্সামিনেশন, এই হলো 4টা। আর একটা বাকি থাকলো অস্কি স্টেশনে, সেটার নাম হলো IOE, ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন। তাহলে কি হতে হবে? এটা আমাদের এই বছরে পড়েছিল একটা পেশেন্টের ডিভিটির একটা হিস্ট্রি দিয়েছিল, ডিভিটি রিলেটেড এ পর্যন্ত আমরা যত এক্সামিনেশন করছি, যত পড়াশোনা করছি, ওই রিলেটেড 10টা কোশ্চেন ছিল। গতবার যেমন আমাদের আইওএস ছিল যে একটা পেশেন্ট থাইরয়েড একটমি করছে, ফার্স্ট পোস্ট সেকেন্ড পোস্ট অপারেটিভ ডেতে কমপ্লিকেশন অ্যারাইজ করেছে, এই রিলেটেড কোশ্চেন ছিল। তার আগের বার বেস্ট রিলেটেড কোশ্চেন ছিল, বেস্টের হিস্ট্রি মানে আইওই। তাহলে আমাদেরকে আইওই থেকে একটা কোশ্চিন, 2টা হিস্ট্রি টেকিং থেকে কোশ্চিন,
দুইটা এক্সামিনেশন থেকে কোশ্চিন। এই হলো 5টা অস্কি স্টেশন। তাহলে আমি যে এতক্ষণ কথা বললাম অস্কি স্টেশন, এটা বোঝার জন্য মাসুদ আপু আপনি একটু আনমিউট করে আমাদেরকে বলবেন আসলে অস্কি স্টেশন একদম সহজভাবে বোঝার জন্য যে অস্কি স্টেশনে আসলে আমাদের কি থাকবে। অস্কি, ডক্টর মাসুদা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, ওয়ালাইকুম অস্থির আসসালাম। গুলাতে এক একটা স্টেশনে এক এক রকমের জিনিস থাকে, যেমন কোনগুলাতে থাকে হচ্ছে নট প্র্যাকটিস, তারপর হচ্ছে না না কোনগুলাতে না না থাকে। আপু, মাসুদ আপু, আমি অস্কি এতক্ষণ যে আলোচনা করলাম অস্কি, এই অস্কি যে 5টা কথা বললাম 5টা থাকবে, কি কি ফরম্যাটে থাকবে এই 5টা ফরম্যাট আপনি বলেন। ও দুইটাতে হচ্ছে প্রসিডিউর স্টেশন। ভেরি গুড, দুইটা প্রসিডিউর সবাই লিখবেন, নোট করবেন, 20 মার্ক। তারপরে তারপরে ভাইয়া হিস্ট্রি টেকিং, হিস্ট্রি টেকিং, তারপর হচ্ছে ভুলে গেছি। আর দুইটা হিস্ট্রি টেকিং, আর একটা আইওই। এই যে না জানলে কিন্তু আপনার প্রিপারেশন নিয়ে মানে ভুল হবে, আপনি কোনটা কার মধ্যে এটা বুঝতে হবে আপনাকে, জি এটা ভাইয়া। বুঝতে হবে। ওকে, তাহলে আমরা অস্কি পার্টটা শেষ করলাম যে আপনি দুইটা হিস্ট্রি টেকিং আপনাকে আমরা শিখাই দেবো, আমরা আপনাকে এক্সামিনেশনের দুইটা জিনিস দেখাই দেবো, আর আইওই এর জন্য আলাদা হবে না, আমরা আপনাদের কিছু টপিক দিয়ে দেবো, ওই টপিকের রিলেটেড আপনি রিটেনের জন্য, এসবি এর জন্য, এসিকিউ এর জন্য পড়লেই আপনার আইওইটা আলাদাভাবে পড়া লাগে না, ওইটা হয়ে যায়। তাহলে আমাদের অস্কি সেশন শেষ, আমরা চলে যাব আমাদের অসপি স্টেশনে। এবারে যেটা আপু বলতেছিল 10টা স্টেশন থাকে, 10টা স্টেশন থাকে আমাদের অসপি, যেটা আমরা এমবিবিএস লাইফে ফাইনাল প্রপে, ফার্স্ট প্রপে, সেকেন্ড প্রপে, থার্ড প্রপে দিয়ে এসেছি। তাহলে ওই অসপির জন্য 10টা স্টেশনে কি কি জিনিস থাকবে আপনারা একটু নোট ডাউন করবেন। 1 নম্বরে থাকবে প্রসিডিউর স্টেশন। প্রসিডিউর স্টেশন থাকবে দুইটা, একটা থাকবে ড্রাই প্রসিডিউর, একটা থাকবে ওয়েট প্রসিডিউর। ড্রাই মানে কি? ড্রাই মানে হলো যেটা শুকনা প্রসিডিউর। আপনাকে দিবে ক্যাথেটার করতে, আপনাকে দিবে টি টিউব কিভাবে ফাংশনিং করে দেখাতে, আপনাকে দিবে একটা অ্যাবার্ডেন নট দিতে, আপনাকে দেবে সাবকিউটিকুলার সুচার দিতে, এটা হলো আমার, বা ড্রেন টিউব ফিক্সেশন দিতে, আমাদের যেটা এবার দিয়েছিল ড্রেন টিউব ফিক্সেশন। তাহলে একটা হলো আপনার থাকবে ড্রাই ডাই প্রসিডিউর, আর আরেকটা থাকবে ওয়েট প্রসিডিউর ভেজা। এই ওয়েট প্রসিডিউর কি কি থাকবে এটা জানার জন্য আপনাকে বিসিপিএস এর যে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি করেছেন ওখানে আপনাদের যে 4টা জিনিস দেখিয়ে দিয়েছে ওই 4টা থেকে যে কোনো একটা থাকবে ওয়েট প্রসিডিউর। কি কি? 1 নম্বর সবচেয়ে বেশি আসে এই পর্যন্ত, 12 বারের মধ্যে 8 থেকে 9 বারই আসছে, যে গাট অ্যানাস্টোমোসিসের 2টা 3টা বাইট দিতে, গাট অ্যানাস্টোমোসিস 1 নম্বর। 2 নম্বর হলো আপনি টেন্ডন রিপেয়ার, এটা শিখে যাবেন। 3 নম্বর আর্টারিওটমি আপনি শিখে যাবেন। 4 নম্বর হলো আপনি শিখবেন ব্লাডার রিপেয়ার। এই 4টা বেসিক প্রিন্সিপাল আপনাকে শেখাবে, আপনি এই 4টাই ভালো করে শিখে যাবেন। এই হলো আপনার ওয়েট প্রসিডিউর। তাহলে আমার অসপি স্টেশনের প্রসিডিউর স্টেশন থাকবে দুইটা, একটা ড্রাই থাকবে, একটা ওয়েট। ড্রাই এবং ওয়েট কি কি এটা আপনাদের বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে যা যা শিখাবে এর বাইরে কোনো কিছু দিবে না, অনেক কিছু পড়া দরকার নেই। বেসিক প্রিন্সিপাল কোর্সটা ভালো করে করবেন, আপনি প্রসিডিউর স্টেশন দুইটা পার করে ফেলবেন। তারপরে আসেন দুইটা রেডিওলজি থাকবে, দুইটা রেডিওলজি আমাদেরকে থাকবে পরীক্ষার হলে, আপনাকে ফেস করতে হবে। অর্থোপেডিক্স এর একটা রেডিওলজি থাকবে, আর একটা রেডিওলজি হতে পারে বেস্টের, হতে পারে আমার অ্যাবডোমেনের কোনো এক্স রে। তাহলে মোট দুইটা রেডিওলজি থাকবে, আপনাকে এই রেডিওলজি গুলা রিড করতে হবে, এই রিলেটেড কোশ্চিন থাকবে। এইগুলা জেনেসিসের অসপি বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ডিকোডিং সার্জারিতে সুন্দর করে দেওয়া আছে, আমরা আপনাদেরকে সেগুলো পড়িয়ে দেবো। তাহলে আমরা আলোচনা করছিলাম অসপি স্টেশন। এই অসপি স্টেশনের মোট যে 10টা স্টেশন, তার মধ্যে আমরা 4টা স্টেশনের কথা বলেছি, দুইটা প্রসিডিউর, দুইটা রেডিওলজি, আপনারা নোট করবেন কিন্তু আমি ধরবো। আরেকটা স্টেশন থাকবে কাউন্সিলিং স্টেশন, আপনাকে যে কোনো একটা হিস্ট্রি দিয়ে বলবে এটার কাউন্সিলিং করেন। যেমন আমাদের এই বছরে যে কাউন্সিলিংটা আসছিল, যে একটা পেশেন্ট আসছে যার হলো রাইট রাইট টেস্টিকুলার সোয়েলিং 6 মাস থেকে, মোস্ট প্রবাবলি কার্সিনোমা। এখন এই পেশেন্টের অর্কাডেক্টমি করা লাগবে কি লাগবে না, আপনি এই রিলেটেড আপনি পেশেন্টের কাউন্সিলিং করবেন পেশেন্টের ভাইকে। তাহলে এই কাউন্সিলিং একটা আপনাকে থাকবে। তাহলে মোট 5টা গেল অসপি। তারপরে আপনি সিনারিও দেওয়া থাকবে পরীক্ষার হলে, সিনারিও সিনারিও দেয়া থাকবে, এই সিনারিও রিলেটেড আপনাকে কোশ্চিন থাকবে। অবস্ট্রাকটিভ জন্ডিসের সিনারিও দেওয়া থাকবে, আপনাকে ইউরিনোলাইসিসের সিনারিও দেওয়া থাকবে, আপনাকে যে কোনো একটা সিনারিও দিয়ে ওই রিলেটেড কয়েকটা কোশ্চিন দেওয়া থাকবে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর রিপোর্ট রাইটিং লিখতে হয় আমাদের, একটা একটা রিপোর্ট রাইটিং লিখতে হয়। তো রিপোর্ট রাইটিংটা 7টা রিপোর্ট রাইটিং আমরা শিখবো। আমাদের ফারজানা আপুর ক্লাস আছে একটা, ওই ক্লাসের মধ্যে উনি সুন্দর করে একটা নোট দেয়,
ওই নোটে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় আপনারা লিখবেন। যেমন এই বছরে ফ্রোজেন সেকশনে একটা রিপোর্ট রাইটিং দিয়েছিল। তাহলে এই হলো আমাদের মোট 6টা 7টা গেল রাইটিং, আরো 3টা বাকি আছে। আপনাকে এবিজি অ্যানালাইসিস করতে হবে একটা, এবিজি অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। আমাদের যেমন এই বছরে ছিল মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপারক্যালেমিয়া উইথ হাইপোনেট্রিমিয়া। তাহলে এই রিলেটেড একটা কোয়েশ্চেনারিও দিয়ে এই রিলেটেড কোশ্চিন দিয়েছিল। আপনাকে এবিজি ইন্টারপ্রেট করা শিখতে হবে, কিন্তু প্রত্যেক বছর এবিজি থেকে একটা কোশ্চিন আসতেছে, অর্থাৎ এটাকে বলা হয় ইনভেস্টিগেশন অ্যানালাইসিস। তাহলে আপনাকে এইটা পড়তে হবে। তাহলে 8টা গেল, বাকি থাকলো আর 2টা। একটা থাকবে হলো আপনার পিক্টোরিয়াল, পিক্টোরিয়ালের ছবি থাকবে। সেটা হলো সেই পিক্টোরিয়াল থেকে আপনি ডায়াগনোসিস করবেন এবং এইটা আপনার এই রিলেটেড ইন্টারপ্রিট করবেন পিক্টোরিয়াল। তাহলে কি হতে পারে, এটা আপনার সিটি স্ক্যান দিতে পারে পিক্টোরিয়াল, তারপরে হলো এমআরসিপি ফিল্ম দিতে পারে আমাদের বেস্টের ক্ষেত্রে, আমাদের বাইরাটস স্কোর অর্থাৎ ম্যামোগ্রাম দিতে পারে, অর্থাৎ যে কোনো একটা সুন্দর পিক্টোগ্রাম আমাদেরকে দিয়ে দিতে পারে কিন্তু, ঠিক আছে। এটা এছাড়াও আমাদের টেস্টিসের ছবি দিয়ে দিতে পারে। মোট কথা পিক্টোগ্রাম রিলেটেড একটা কোশ্চিন আপনাকে দিবে। এটা হলো পিক্টোগ্রাম, লিখে রাখবেন একটা। লাস্ট ওয়ান, স্পেসিমেন রিলেটেড একটা ছবি দেবে, আপনি আইডেন্টিফাই করবেন এটা কিসের স্পেসিমেন এবং এই রিলেটেড কোশ্চিন। যেমন থাইরয়েডের একটা স্পেসিমেন আপনাকে দিতে পারে, অথবা আপনার ইঙ্গুইনাল হার্নিয়া করছেন কয়েকটা জায়গায় মার্কিং করে আপনাকে বলবে যে এগুলা কি, হার্নিয়া রিলেটেড কয়েকটা কোশ্চিন থাকতে পারে, অথবা একটা এন্ডোস্কোপির ছবি দিতে পারে, ছবি দিয়ে বলতে পারে যে আপনার এই জায়গা মার্কিং করে করে দিতে পারে এই জায়গাগুলা কোথা থেকে নেওয়া হয়েছে, অথবা আপনাকে গত বছর যেমন দিয়েছিল একটা আলট্রাসোনোগ্রাফির ছবি দিয়েছিল, দিয়ে কয়েকটা জায়গায় মার্কিং করে দিয়ে বলছিল এগুলা কি কি কি, অর্থাৎ পিক্টোগ্রাম রিলেটেড একটা কোশ্চিন আপনাকে ফেস করতে হবে। তাহলে আমি যে 10টা পয়েন্ট বললাম আপনারা একটু মিলিয়ে নেন। আপনাদের অসপি স্টেশনে যে 10টা থাকবে, প্রসিডিউর থাকবে 2টা, একটা ড্রাই প্রসিডিউর একটা ওয়েট প্রসিডিউর, রেডিওলজি থাকবে 2টা, একটা অর্থোপেডিক্স এর অবশ্যই পাবেন আপনার রেডিওলজি, বাকি আরেকটা অন্যান্য সব ব্রাঞ্চ মিলে একটা রেডিওলজি থাকবে, কাউন্সিলিং স্টেশন থাকবে একটা, সিনারিও থাকবে একটা, রিপোর্ট রাইটিং থাকবে একটা, ইনভেস্টিগেশন অর্থাৎ এবিজি সিবিসি ইউরোলাইসিস অর্থাৎ এইটা রিলেটেড থাকবে একটা, পিক্টোগ্রাম থাকবে একটা, এবং সর্বশেষ স্পেসিমেন রিলেটেড কোশ্চিন থাকবে একটা। এই যে 10টা, এই 10টা হলো 5 10 এ 50 মার্কের কোশ্চিন। আর আমাদের অস্কিতে ওখানে থাকবে 5টা, প্রত্যেকটাই 10 মার্ক করে, 5 10 এ 50, অর্থাৎ আপনাকে এই 50 50 100-র মধ্যে আপনাকে 60% পেলেই আপনাকে আপনার পাস। অর্থাৎ আমি আপনাদেরকে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা বললাম, আপনার মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনার জানা লাগবে। মার্ক ডিস্ট্রিবিউশন জানতে পারলে আপনার পড়ার প্যাটার্নটা গোছানো হয়ে যাবে। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা এর মধ্যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন আমরা সুন্দর করে আলোচনা করেছি। আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারছেন। এইগুলা লিখে আপনার টেবিলের সামনে, পড়ার টেবিলের সামনে আপনারা টাঙিয়ে রাখবেন। যখনই পড়বেন আপনি অস্পি এবং অস্কি একটু দেখে নেবেন। তো আমাদের মাঝে অনেকেই জয়েন করেছে, আমরা তাদের পরিচয় একটু শুনবো, কে কোথায় আছেন এবং পরীক্ষা কবে দেবেন এই আর কি। ডক্টর রনি কুমার রয়, ডক্টর রনি কুমার রয় ভাইয়া, একটু আনমিউট করবেন। ডক্টর আখি, ডক্টর আখি আপু। জি ভাইয়া। হ্যাঁ, আপু। জি ভাইয়া, আমি মিডটার্ম পরীক্ষা দিব জুনের 15 তারিখে, যেটা এই সেশন। আমি জি আপু। অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি জেনারেল সার্জারি, রাজশাহী মেডিকেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু কি আমাদের লং ব্যাচে আছেন? জি, আমি লং ব্যাচে আছি ভাইয়া। Okay, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে আমরা দেখতেছি ডক্টর মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ভাইয়া। মিনহাজ উদ্দিন ভাইয়া, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওকে। তারপর ডক্টর নাহিয়ান আপু, ডক্টর নাহিয়ান আপু একটু আনমিউট করবেন, আনমিউট করা নেই। ডক্টর সমিত, সমিত ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমিত। আমি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে আছি, জেনারেল সার্জারি। এইবার পরীক্ষা দিব। আর আমি আপনাদের লং ও বেসে আছি।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সোহেল ভাই। তো আমরা আবার আপনাদের পরিচয় জানবো, প্রিয় চিকিৎসক বিন্দু। আমরা কথা বলছি অস্পি এবং অস্কির আগামী জুন মাসে যে পরীক্ষাটি সংগঠিত হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে। আমরা অস্পি এবং অস্কির আহ, বিষয়ে আলোচনা করেছি, ডিটেলিং কোথা থেকে কোশ্চিন কোথা থেকে পড়তে হবে। আমরা স্টাডি ম্যাটেরিয়ালসটা আপনাদেরকে জানিয়ে দেবো, কি কি থেকে পড়লে, কোন কোন বই থেকে পড়লে আপনারা এগুলো কমন পড়বেন, আর আমরা কিভাবে আপনাদেরকে এই কমন ফেলাতে পাস করতে সর্বাত্মক হেল্প করবে সেটা আমাদের প্রধান মেহমান উনি কথা বলবেন। তো এ পর্যায়ে আমরা অনুভূতি শুনবো, যে মিড টার্ম পাশের অনুভূতি, সেই সাথে মিড টার্মের অস্পি এবং অস্পি ব্যাচে যিনি ছিলেন এবং অস্পি এবং অস্পি ব্যাচ থেকে কিভাবে উপকৃত পেয়েছেন। তো সেই বিষয়ে আমরা এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের ফিলিং শেয়ারিং এর মধ্যে চলে যাচ্ছি। প্রিয় চিকিৎসক বিন্দু, এ পর্যায়ে আমি ফিলিং শেয়ারের জন্য অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ হিমেল নকিব ভাইকে, যিনি সম্প্রতি এবছর জানুয়ারিতে মিড টার্ম সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। এবং ভাই আমাদের মিড টার্ম অস্পি এবং অস্কি ব্যাচে ছিলেন। ভাই অস্পি এবং অস্পি ব্যাচ থেকে কতটুকু উপকৃত পেয়েছেন, এবং ভাইয়ের কাছে আমি আরো জানতে চাইবো যে ভাই যে হলে যে বিষয়গুলো ফেস করছে, যাতে আমাদের জুনিয়র ভাই এবং আপুরা যারা সামনে পরীক্ষা দিচ্ছে কিভাবে তারা ওভারকাম করতে পারে, সেই বিষয়ে সুন্দর করে একটি দিক নির্দেশনা দেবেন। তো আমি এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য করছি ডক্টর মোহাম্মদ হিমেল নকিব ভাইকে। আসসালামু আলাইকুম। আহ ধন্যবাদ জেনেসিসকে এই ধরনের একটি সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং ধন্যবাদ আমার জেনেসিসে পার্টনার ছিলেন হচ্ছে ইমরান ভাই। ইমরান ভাই হচ্ছে আমার প্র্যাকটিসিং পার্টনার ছিলেন। তো হচ্ছে, তো এই জার্নিতে হচ্ছে ইমরান ভাই অনেকটাই হেল্প করছে, বিশেষ করে অস্কিতে। কেন, এটা পরে আসতেছি। তো আসলে অস্পি এবং অস্কি সেশনটা মানে হচ্ছে পৌঁছানোর জন্য হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের এমসিকিউ এবং হচ্ছে রিটেনে পাশ করতে হয়। তো এই জার্নিটা মোটেও সহজ ছিল না। এই জার্নিটা অনেক কঠিন ছিল আসলে। জেনেসিস কিন্তু হচ্ছে বিশেষ করে এসবিএ তো এবার অনেক হার্ড হয়েছে, ইমরান ভাই হয়তো জানেন। ইমরান ভাই আমার সেশনেই পরীক্ষা দিছে। তো হচ্ছে এই সেশনে মানে এসবিএ অনেক কঠিন হয়েছে। তো হচ্ছে এসবিএ পাশ করার পর, রিটেন পাশ করার পরে তারপর হচ্ছে অস্কিতে পৌঁছাতে হয়েছে আর কি। তো এইবার অনেক ফেলও করছে, মানে পরীক্ষার্থীদের এটাও জানা উচিত আসলে। এবার কিন্তু অনেক ফেলও করছে, মানে ফেল রেটটা অনেক বেশ বেড়ে গেছে আর কি মিড টার্মে। তো অস্কিও হচ্ছে এখন অনেক ডিফিকাল্ট করে ফেলছে। তো অস্কি জিনিসটা হচ্ছে কি, দেখেন, ওরাল স্ট্রাকচারাল একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। ইমরান ভাই সবই বলে দিছে আপনাদের কিভাবে পরীক্ষা হয়, কি মানে হচ্ছে কোন কোন মানে স্টেমে পরীক্ষা হয়। আমার জার্নিটা মোটেও সহজ ছিল না, কারণ হচ্ছে মানে কি পড়বো, আমি কিন্তু অনেক কম পড়ছি। মানে এটা আপনারা বিলিভ করবেন কিনা জানি না, তবে হচ্ছে আমি মানে অনেক কিছু নিয়ে বিজি ছিলাম, মানে যে চেম্বার, তারপর হচ্ছে প্র্যাকটিসিং লাইফ, তার হচ্ছে এইগুলা নিয়ে অনেক বিজি ছিলাম আর কি, এক্সটার্নাল ফ্যাক্টর আর কি। তো জেনেসিস অনেকটা হেল্প করছে, কেন আমি অনেক মানে কৃতজ্ঞ। কারণ হচ্ছে জেনেসিসের প্রথমে আমি অস্কি দিয়ে শুরু করি। কেন অস্কি দিয়ে শুরু করি, জেনেসিসের অস্কি ব্যাচের একটা মূল আকর্ষণ হচ্ছে, আপনারা জানেন না, যেটা ইমরান ভাইও বলে নাই, সেটা হচ্ছে ম্যাজিক্যাল সেশন। বিলিভ ইন মানে বিলিভ অর নট, আপনি ম্যাজিক্যাল সেশনে মানে হচ্ছে আপনি অংশগ্রহণ করবেন না, আপনি হচ্ছে পরীক্ষা থেকে অনেকটা পিছিয়ে যাবেন। কেন পিছিয়ে যাব এটা বলতেছি। সেটা হচ্ছে অস্কি দিয়ে আমি একটু কথা বলি। অস্কি ওরাল স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন। দেখেন এইখানে পরীক্ষাটাই হয় হচ্ছে আপনার মানে অভিনয়, মানে অভিনয় প্র্যাকটিস দিয়ে। এইখানে আপনি কত বেশি পড়লেন, আপনি কত বেশি বই পড়লেন, পাতা শেষ করলেন, এটা ইম্পর্টেন্ট না। আমাকে হচ্ছে এখানে সোজা সাপটা কথা হচ্ছে, আমাকে এখানে প্র্যাকটিস করতে হবে প্রচুর। যেমন এক্সামিনেশন, আপনি যদি প্র্যাকটিস না করেন ওইখানে হাত আসবে না, আর ওইখানে হাত আসবে না মানে হচ্ছে ওইখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নাম্বার আছে। আপনার যে কোনো মেথডে ভুল হবে, আপনাকে ওটা ক্রস দিয়ে দিবে। তো হচ্ছে এই এই জিনিসগুলো আর কি। তো অস্কি সেশনে হচ্ছে দুইটা হিস্ট্রি টেকিং থাকে, তারপর হচ্ছে দুইটা এক্সামিনেশন থাকে, আর হচ্ছে একটা ওরাল ওরাল কোশ্চেন থাকে, তাই না ইমরান ভাই? আহ আয়োই ভাই। আইওই আর কি। আহ তা আইওই হচ্ছে জিনিসটা হচ্ছে, আমি বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে দেখেন আমরা লং কেস যেটা দিছি,
লং কেস হচ্ছে আমরা কি করতাম, আমরা হচ্ছে হিস্ট্রি নিতাম, এক্সামিনেশন করতাম, তারপর হচ্ছে আমরা আলটিমেটলি ট্রিটমেন্ট বলে স্যারদের বলে চলে যেতাম, কিন্তু ফোকাসড হইতো না। যেটা হচ্ছে ফোকাসড হতো না, কিন্তু বিসিপিএস এটাকে ফোকাসড ওয়েতে নিয়ে আসছে। মানে আপনাকে হিস্ট্রি টেকিং যে আলাদা করে কি সুন্দরভাবে নিতে হয়, এটা আপনাকে বিসিপিএস শিখাইয়া দিবে। এবং হচ্ছে বিসিপিএস যে এটা স্ট্রাকচার ওয়েতে হচ্ছে আপনাকে হচ্ছে হিস্ট্রি টেকিংটা নিবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমরা কিন্তু পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, এগুলাই নাম্বার, এবং কঠিন কোনো কিছু না, কিন্তু এগুলা প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস কি আপনি ঘরে বসে একা একা করবেন? প্র্যাকটিস করতে হবে ম্যাজিক্যাল সেশনে, বিলিভ অর নট। ওইখানে অনেক মানুষ, আমরা হচ্ছে 1 থেকে শুরু করতাম, একদম 20 নাম্বার, 40টা মনে হয়, 10টা 10টা 20টা ছিল, তাই না? তো নিশ্চয়ই। হচ্ছে মানে 1 থেকে শুরু করছিলাম। মানে আমি কোনো কিছু পারতাম না হিস্ট্রি টেকিং। আমি পরীক্ষার আসলে রিটেনের রেজাল্টের 2 দিন পরেই হচ্ছে মনে হয় পরীক্ষাটা হয়ে গেছে। কিন্তু মানে জিনিসটা হচ্ছে কি, মানে প্র্যাকটিস সেশনটা হচ্ছে আমি ওইখানে গিয়ে মানে আমার প্র্যাকটিসটা পুরো হয়ে গেছে। কেন বললাম, আমি এটা নিয়ে অনেক খুশি। জেনেসিসের এই মানে ম্যাজিক্যাল সেশনটা, মানে জেনেসিসের এটা কিন্তু একটা বিশেষ মুহূর্ত আর কি। আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন এই ফিলিংটা। সেটা হচ্ছে 1 থেকে শুরু করে আমি প্রথম নাম্বার শুরু করতাম। প্রথম নাম্বার যখন শুরু করছিলাম, একটা কঠিন কোশ্চেন ছিল, পারি নাই। তো ভাইরা বলতো হচ্ছে যে হচ্ছে আপনি পারেন আর না পারেন, আপনি হচ্ছে শুরু করে দেন, এবং হচ্ছে বলে যান, মুখ দিয়ে খালি বলবেন, আপনাকে বলতে হবে, প্রচুর বলতে হবে। তো ওইখানে হিস্ট্রি কাউন্সিলিং, শুধু ওই হিস্ট্রি কাউন্সিলিং এগুলাই হচ্ছে প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে। আমি হিস্ট্রি টেকিং এর কথা বলতেছি, এটা হচ্ছে ম্যাজিক্যাল সেশনের গুরুত্বটা আর কি। তো হচ্ছে আমি ইমরান ভাইয়ের সাথে প্রচুর প্র্যাকটিস করছি, ইমরান ভাইও আমার সাথে প্রচুর প্র্যাকটিস করছে। আমরা আমাদের একটা বিশেষ মুহূর্ত আছে, মানে আমরা একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল, এবং সবাই হেল্পফুল ছিল আর কি। তো হচ্ছে ফাইনাল মকও যখন দিছি খুবই ভালো হয়েছে, এক্সিলেন্ট। আমি ফাইনাল মকেই বুঝে গেছিলাম আমি পাশ করব, কারণ আমি ফাইনাল মকেই বুঝে গেছিলাম, কারণ হচ্ছে আমি পাশ করব। কেন বুঝে গেছিলাম? কারণ আমার প্রত্যেকটা স্টেশন আমার ভালো হয়েছিল, কারণ হচ্ছে আমি প্রচুর প্র্যাকটিস করছিলাম আর কি। মানে আমি আমি কিন্তু বাসায় একটা ফোঁটাও পড়ি নাই অস্কির জন্য। অস্কির জন্য আমি মানে এক ফোঁটাও বাসায় কোনো সময় দেইনি। মানে অস্কি আমি সব জেনেসিসেই প্র্যাকটিস হয়েছে আর কি। তো এই হলো হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিং এ কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এখানে 20 মার্ক। আমি যদি এখানে খারাপ করি 20 মার্কে, যদি খারাপ করতাম আমি ফেল হয়ে যেতাম। অস্কি আপনার অস্কি মিলে হচ্ছে হচ্ছে 50 50 100 মার্কস, অস্কিতেই হচ্ছে 50 মার্কস। এইখানে অস্পি এবং অস্কিতে ভালো করার ট্রাম্প কার্ড হচ্ছে অস্কি। কেন অস্কি? কারণ আপনি অস্পি সবকিছু কমন পাবেন না, এটা হচ্ছে সত্য কথা। আপনি অস্পিতে, আমি বারবার বলতেছি, অস্পিতে আপনি কমন পাবেন না। পাবেন না মানে পাবেন না। পাবেন না বলতে হচ্ছে আপনি 60% কমন পাবেন, 40% কমন পাবেন না। এবারও অনেক নতুন নতুন কোশ্চেন দিছে, সিটি স্ক্যান নিয়ে হচ্ছে অস্পিতে কোশ্চেন দিছে। আপনি কত ইমেজিং করবেন? কত ইমেজিং এর বই পড়বেন? খুরশিদ স্যার পড়বেন, জেনেসিসের ওই যে বইটা আছে ওই বই পড়বেন? সব বই ফেললে তো আপনি কমন পাবেন না। সো পরীক্ষাটাই হচ্ছে, এনভায়রনমেন্টটা হচ্ছে, বিসিপিএস কখনোই 60 to 65%-এর বেশি হচ্ছে ওরা কমন দিবেও না। সো আমাকে বুঝতে হবে যে হচ্ছে আমরা কোথায় মানে হচ্ছে ইফেক্টিভ হবে আর কি। সো এই জিনিসটা হচ্ছে অস্কিতে আমাদের ইফেক্টিভনেস বাড়াইতে হবে আর কি। অস্কিতে ইফেক্টিভনেস কেন বাড়াইতে হবে? এখানে নাম্বার তোলা খুবই সহজ, যদি আমি মানে আউটপুট দিয়ে আসতে পারি। এইখানে হচ্ছে আউটপুটের খেলা, মানে এখানে প্রচুর আউটপুট দিতে হবে আপনাকে। যেমন হিস্ট্রি টেকিং, আমি যদি হিস্ট্রি টেকিং আমি, ওইখানে ডামি থাকে, স্যাররা থাকে, তো হচ্ছে আপনি দিয়ে আসলে এখানে নাম্বার, বিশ্বাস করেন, আপনি 10-এর মধ্যে 9 8 ইজিলি, 10-এ 10ও পায়। আপনি পয়েন্ট টাচ করলেই হবে, আর কিছু লাগবে না। হিস্ট্রি টেকিং, আমি হিস্ট্রি টেকিং এর বেলায় বললাম এই যে জেনেসিসের অস্কির ম্যাজিক্যাল সেশন 1 নাম্বার। কেন জেনেসিস ইম্পর্টেন্ট? মানে আমি মানে অনেকটাই হ্যাপি, কারণ হচ্ছে মিড টার্মের জার্নিটা আমার জন্য অনেক মানে কঠিন ছিল। আমি অনেক টেনশন, আমি অনেক টেন্স ছিলাম আর কি। কারণ হচ্ছে আমি পড়ার শুরুই করছিলাম হচ্ছে পরীক্ষার 15 দিন আগে। বিলিভ অর নট, মানে আমি মানে অনেক কিছু নিয়ে বিজি ছিলাম। তো এই জন্য হচ্ছে আমি পড়াশোনার তেমন সময় পাই নাই। তবে আমি যতদিন পড়ছি মানে অনেক পড়ছি, মানে হচ্ছে 16-17 ঘন্টা করেও পড়ছি রিটেন এসবি এর জন্য, মানে বেলি লাভ পড়তে হয়। তো যাই হোক, আপনাকে হিস্ট্রি টেকিং গেল। 2 হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশনও ভাইরা হচ্ছে এইখানে ক্লাস নেয়, একজন আরেকজনের উপর প্র্যাকটিস হয়। ইমরান ভাই ভালো করে জানে যে হচ্ছে আমরা কিন্তু স্টেজে উঠে উঠে সবার সামনে আমরা কিন্তু পরীক্ষা করতাম।
পরীক্ষা কিন্তু করতাম স্টেজে উঠে উঠে। আপনি যখন সবার সামনে স্টেজে উঠে উঠে পরীক্ষা করবেন, আর আপনি কি একজন স্যারের সামনে পরীক্ষা করতে পারবেন না? আমার পরীক্ষা নিছে খুরশিদ স্যার, আমার পরীক্ষা নিছে হচ্ছে আহ, কি বলে, পরীক্ষার সময় হচ্ছে এই স্যারটার নামে ফিরোজ কাদের স্যার আইসা দাঁড়ায় আছে, ফিরোজ কাদের স্যার আইসা দাঁড়ায় আছে। তো হচ্ছে সে সময় আমি পরীক্ষা দিয়ে পাশ করে আসছি। তো হচ্ছে এক্সামিনেশনটা আমরা স্টেজে উঠে পরীক্ষা প্র্যাকটিস করছিলাম। ইমরান ভাই ভালো করে জানে, ইমরান ভাইও প্র্যাকটিস করছে। আহ তো হচ্ছে এই মানে আমি সবার সামনে প্র্যাকটিস করছি, তো যেটা হয়েছে সবাই মিলে ভুল ধরে, মানে সবাই মিলে কিন্তু আপনার ভুল ধরবে। এতে কি হয়, মানে আপনার মাথায় স্ট্রাইক করবে, যেটা কিন্তু আপনি বাসায় বসে পারবেন না। যেটা কিন্তু বাসায় বসে অনলাইনে এটাও পারবেন না, এটা কিন্তু অফলাইনেই পসিবল। জেনেসিসে কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি যে হচ্ছে তারা অফলাইনে এগুলা হচ্ছে বেশি, মানে অফলাইনে করছে। অফলাইন অনলাইন দুইটাই করা যায়, বাট মনে রাখবেন অনলাইনের থেকে অফলাইনটা হচ্ছে প্রিফারেবল আমি বলবো। কারণ অফলাইনে হচ্ছে সবাই মিলে হচ্ছে ভুল ধরতেছে। সবাই এটা হয় না, এটা হয় না, এটা বলে নাই, আসসালামু আলাইকুম বলে নাই, সবার শেষে থ্যাংক ইউ বলে নাই, আপনি লুঙ্গি উঠায় তো হচ্ছে ই করতেছে না, তো যাই হোক এক্সট্রা, মানে এক্সেট্রা এক্সেট্রা। তো এই জিনিসগুলা হচ্ছে মানে আপনি, আমরা তো প্র্যাকটিস না করলে হবে না। জিনিসটা হচ্ছে এটা প্র্যাকটিসের ব্যাপার। হিস্ট্রি এক্সামিনেশন আর ইন ওরাল যেটা, ওরালের ব্যাপারে যেটা বলবো, আমি প্রথমে হচ্ছে ডায়াগনোসিস করতে ভুলে গেছিলাম, যে আমি ধরতেই পারতেছিলাম না 2 মিনিটে হচ্ছে, অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া লাগে। তো হচ্ছে ধরতেই পারতেছিলাম না। পরবর্তীতে স্যাররা কিন্তু অনেক ফ্রেন্ডলি, স্যাররা ক্লু দেয়। তো পরবর্তীতে ক্লু ফলে হচ্ছে পরে 20টা, আমি 20টার মধ্যে 18টা 19টার মতোই পারছি। কারণ ডিবিটি সম্পর্কে তো আমরা সবাই পড়ে গেছিলাম আর কি। যাই হোক, মানে আমার কমন ছিল আর কি। আপনাদের সময় যে ডিবিটি থাকবে তা না, এরকমই একটা থাকবে। এর আগের বার হচ্ছে, এর আগের সেশনে হচ্ছে জানা, থাইরয়েড জুলাই ছিল। সেশনে মেবি থাইরয়েডের নিয়ে কোশ্চেন ছিল 20টা। তো আপনাকে এইখানে হচ্ছে 10 মিনিটে 8 মিনিট, মানে 8 মিনিট কোশ্চেন সেশন থাকবে, 2 মিনিট তো আপনি রেস্ট স্টেশনে কোশ্চেন পড়ার টাইম পাবেন। 8 মিনিটে হচ্ছে আপনাকে 20টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এবং অনেক মানে মানে স্পষ্ট ভাবে এবং হচ্ছে অনেক মানে কুইকলি অ্যান্সার করতে হবে আর কি। এই গেল হচ্ছে অস্কির শেয়ারিংটা আর কি, অস্কির জার্নিটা হচ্ছে। অস্কি আমার এবার অস্কি জার্নিটা হচ্ছে এইভাবেই গেল। তো হচ্ছে অস্কির জন্যই আমি পাশ করে গেছি, কারণ অসপি আমার তেমন ভালো হয় নাই। অসপি কেন ভালো হয় নাই, কারণ দেখেন এক একটা স্টেশনে যখন আপনি দেখবেন যে ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছে হচ্ছে 4টা 5টা, যেমন লিনিয়ার স্টাপলার দিছে, সার্কুলার স্টাপলার দিছে, তারপর হচ্ছে লঙ্গ মেশিনের ছবি হেমোরয়েড। দিছে। তো লঙ্গ হ্যামোরয়েডের এগুলা না হলে প্র্যাকটিসিং লাইফে দেখছি আমি। কিন্তু অনেক কিছু হচ্ছে যেমন ম্যাশ, স্পঞ্জি স্ট্যান্ড, অনেকগুলা ছবি দিছিল। তো যাই হোক, এরকম অনেকগুলা স্টেশন ছিল যেগুলো হচ্ছে আপনার জন্য ট্রাপ, আহ যেগুলো হচ্ছে অনেক ট্রাপ, বা কোশ্চেন পাওয়া যায় না। যেমন বিশেষ করে সিটি স্ক্যানের একটা ছবি দিছিল, ওইটা আমি পারি নাই বলতে হচ্ছে আমি প্যানক্রিয়াস মানে ডায়াগনোসিস করতে পারি নাই আর কি। যাই হোক, তো বুঝতে পারলাম যে এটা হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন ছিল, কিন্তু অসপির মধ্যে এটা একটা অ্যাডভান্স কোশ্চেন। আর একটা অ্যাডভান্স কোশ্চেন ছিল বোনসের, বোনসের অনেকগুলা কোশ্চেন ছিল, পিছনেও নাকি কোশ্চেন ছিল, আমি পরবর্তীতে পরীক্ষার্থীদের কাছে শুনছি। মানে হচ্ছে, মানে আমি অ্যান্সার পড়ার টাইমও পাই নাই, মানে আপনি টাইম পাবেন না অসপিতে, কিন্তু আপনি লেখার টাইম পাবেন না আপনি। মানে আমরা যদি 100% প্রিপারেশনও নিয়ে যাই, মানে আমি এক্সপিরিয়েন্স থেকে, আমি তো একবার পরীক্ষা দিছি, মানে আমি এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি যে হচ্ছে ওইখানে যে আমি সব কোশ্চেন পারবো, এতগুলা কোশ্চেন, মানে অনেকগুলা কোশ্চেন, 6-7টাও কোশ্চেন ছিল একটা অ্যান্সারে, পসিবল না আসলে। তো হচ্ছে আপনাকে নাম্বার উঠাইতে হবে, আসলে আমাদের নাম্বার উঠাইতে হয় কিন্তু আসলে অস্কি, অস্কি ইজ দ্য মেইন। সবাই অস্কিতে অস্কি, অস্কি কিন্তু নাম্বার ওঠানোর হচ্ছে মানে সবচেয়ে সহজ উপায় আর কি, আমি যেটা বুঝি। তো প্রসিডিউর স্টেশনে ছিল, প্রসিডিউর স্টেশনে আমাদের মনে ড্রেন ফিক্স ছিল, একটা ড্রেন ফিক্স ছিল, আর হচ্ছে শর্ট ইন্টারাপ্টেড, যে সরি এভারডেন নট। ইন্টারডার্মাল ছিল, ইন্টারডার্মাল আর এভারডিন নট ছিল। এখন মজার কথা শুনেন, আমি হচ্ছে আগের দিন একটা গ্যাংলিয়ন সিস্ট করে ইন্টারডার্মাল হচ্ছে আগের দিন চেম্বারে প্র্যাকটিস করে গেছি। এখন এটা হচ্ছে পরের দিন দেখি ইন্টারডার্মাল দিছি, পরের দিন ইমরান ভাই এটাই দিছি। বুঝতে পারছেন? তো হচ্ছে যাই হোক, তো এগুলা প্রসিডিউর হচ্ছে আমার কাছে সহজই ছিল, কারণ হচ্ছে প্রসিডিউরটা হচ্ছে মানে প্র্যাকটিসের মধ্যেই ছিল। আর হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি, এবার বলি, এবার জেনেসিস সম্পর্কে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা ফাইনাল মক দিছিলাম, ফাইনাল মকে আমরা হচ্ছে কোশ্চেন, মানে হচ্ছে অসপি শুরু করছি, অসপি কিন্তু আমি অসপির কথা বলতেছি।
তো অসপি 10টা স্টেশন আমরা শুরু করছি। তো 10টা স্টেশনের মধ্যে এই যে ফ্রোজেন সেকশন বায়োপসি আছে না, এটা কিন্তু জেনেসিসের হুবহু কোশ্চেন ছিল, এবং হচ্ছে এই কোশ্চেনটাই আমরা লিখছিলাম। ফ্রোজেন সেকশন বায়োপসি যে আসবে এটা আমি ভাবিও নাই। আমি ওইখানে গিয়ে আমার জেনেসিসের কথা মনে পড়ছে আর কি। বুঝতে পারছেন? তো তারপর অস্কিতেও একই একই সিস্টেম। অস্কিতে আমরা কিন্তু অ্যাবডোমিনাল পেইন, তুরাব ভাইয়ের কাছে হচ্ছে কিন্তু আমরা অ্যাবডোমিনাল পেইন কিন্তু আমরা বারবার করে মানে হচ্ছে হিস্ট্রিটা গিয়ে প্রেজেন্ট করছি, এটাই কিন্তু অস্কিতে চলে আসছে। আপনি কোশ্চেন কমন পেয়ে যাবেন, কোশ্চেন কমন কিন্তু পাওয়া যাবে, কিন্তু হচ্ছে প্র্যাকটিসটা, এই যে প্র্যাকটিস এবং হচ্ছে অস্কি টোটালি প্র্যাকটিস বেসড আমি মনে করি। কারণ হচ্ছে কিছু প্র্যাকটিস বেস, কিছু পড়া লাগে, যেমন হচ্ছে এই যে ফ্রোজেন সেকশন বায়োপসি, আমার রিপোর্ট রাইটিং, এগুলা আমাকে দেখে যেতে হবে, ইমেজিং গুলা আমাকে হচ্ছে। আমি অস্পির মাধ্যমে আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে বিসিপিএ যেটা জানতে চাইছে যে আমি ওয়ার্ডে অ্যাক্টিভ ছিলাম কিনা এই 2 বছরে। ওয়ার্ডে আমার আমার কাছে এতটুকুই মনে হয়েছে যে হচ্ছে ওয়ার্ডের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বা হচ্ছে আমি যা যা করছি এই 2 বছরের প্রতিফলন হচ্ছে ওরা কোশ্চেনটা এটাই করছে আর কি। সো এইটাই হচ্ছে আমার কাছে জার্নিটা হচ্ছে আহ ঠিক আছে, কাটা ছিল, বাট হচ্ছে কাটাটা সহজ হয়ে গেছে। কারণ হচ্ছে কাটাটা সহজ হয়েছে কেন, কারণ হচ্ছে আমি জেনেসিসে প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড আপ হয়েছিল, এবং হচ্ছে প্রত্যেকের সাথে প্র্যাকটিস করছিলাম। যে ইমরান ভাই আমার প্র্যাকটিসিং পার্টনার ছিল, এছাড়া আমার রিডিং পার্টনারকেও ধন্যবাদ। আমরা পড়ছিলাম যে এসবিএ সময়। তো মেইন কথা হচ্ছে মিড টার্ম পাসের মূল মন্ত্র হচ্ছে এসবিএ এন্ড অস্কি, এসবিএ এন্ড অস্কি। যে এসবিএ ভালো করবে না, রিটেনে আপনি কত মার্ক পাবেন? রিটেনে তো নাম্বার ওঠানো মানে নাম্বার ওঠানো হচ্ছে অনেক কষ্টকর। সো যেন এসবি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর হচ্ছে এই অস্কির মধ্যে হচ্ছে অস্কিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে জানি, এবং ধন্যবাদ জেনেসিসকে যে হচ্ছে আমাকে ফিলিং শেয়ার করার জন্য, এবং হচ্ছে জেনেসিস আমাকে অনেক উপকৃত করছে। আমি প্রত্যেকটা ভাইকে ধন্যবাদ জানাইছিলাম এর আগেও। আমি পাশ করেই হচ্ছে আমি আপনাদের জানাইছি। তো আমার জন্য সহজ হয়েছে, কারণ আমি এখন নিউ সার্জারিতে ট্রেডিং করি, বিলিভ মি নট, মানে এখন মানে নিউ সার্জারি ট্রেডিং এ অনেক চাপ। আমি পড়তে পারতাম না আমি যদি পাশ না করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার মানে মিড টার্ম জার্নি আর কি এফসিপিএস। অসংখ্য ধন্যবাদ ডক্টর হিমেল নকিব ভাইকে। তিনি সুন্দর করে তার জার্নিটা এবং হল সম্বন্ধে সুন্দর করে কথা বলছেন। আমরা মনোমুগ্ধ হয়ে ভাইয়ের কথা শুনছিলাম। অনেকটা হাসি খুশি মানুষ, এবং বিসিপিএস এই বিষয়টি খেয়াল করে। আমরা যেটা উনি বলছেন হিমেল ভাইয়ের বিষয়ে, আমি দেখছি হিমেল ভাই যে কদিন আসছেন একেবারে সিরিয়াস। আমি তো প্রথম থেকেই প্রায় অফলাইনে যেতাম, কিন্তু লাস্ট যে আমরা রিটেন যেদিন শেষ করলাম 2 তারিখে, তারপরে 7টা থেকে 8টা দিন আমরা যারা ছিলাম, আমরা হিমেল ভাই আমরা প্রায় 35 থেকে 35 জন আমরা টিমেন্ডাস সাপোর্ট দিয়েছি, একে অপরকে হেল্প করছি। এবং আমরা ওই টাইমে 4-5 ঘন্টা জ্যামে থেকে অনেক আপু ভাইয়ারা কিন্তু জেনেসিসে আসতেন, এবং আমাদের দম বের হয়ে যেত। আমরা আসতাম 2টা-3টার দিকে, আমরা অনেক সময় 9টা 10টা 11টার আমার সময় আরো বাসায় ভালো লাগতো, গেছিলাম। আমি আমি ইমরান ভাইয়ের ব্যাপারে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইমরান ভাই কিন্তু অনেকটা মানে ডিসিপ্লিন মেনটেনের মানুষ। কেন বললাম, সে দেখলাম অস্কিতে কোনো মানুষ হচ্ছে অ্যাপ্রন পরে যায় নাই, সে হচ্ছে অ্যাপ্রন পরে গেছে। মানে কতটা সে হচ্ছে মানে নিয়ম মেনটেন করছে, সে অ্যাপ্রন পরে গেছে। আমি ভাইকে দেখে অবশ্যই আমি আমার খুব ভাল লাগছে। তো জিনিসটা হচ্ছে আপনি খুবই ডিসিপ্লিন মেনটেন মানুষ, আর কি খুবই ডিসিপ্লিন মেনটেন করে ইমরান ভাই। ধন্যবাদ হিমেল ভাইকে। ওই বিষয়টি ওইটা হলো যে আমাদের যিনি অস্কির ক্লাস নিয়েছিলেন যে সকল ভাইয়ারা, ওনারা বলে দিয়েছিলেন যে আপনারা আপনারা এখানে যে পরীক্ষাটি দিতে আইবেন, ফাইনাল মকের কথা বললো হিমেল ভাই, আপনারা মনে করবেন যে এইটাই হলো বিসিবিএস এর পরীক্ষা। বিশ্বাস করে আমি যেদিন জেনেসিসে মিড টার্মের ফাইনাল মক দিতে গেছিলাম, আমি জাস্ট লাইক ওই দিনকে প্রিপারেশন নিয়ে গেছি 100% যে আমি বিসিবিএস এর মক দিতে যাচ্ছি। আমি অ্যাপ্রন পড়ে গেছি, আমি সব জিনিসপত্র নিয়ে গেছি। তাহলে এখান থেকে একটাই উদ্দেশ্য, আপনাদের বলার উদ্দেশ্য বা মেসেজ, আপনারা জেনেসিসের যে অস্পি এবং অস্কিপ রিটেনের পরে ওই যে সেশনগুলো আপনারা পারলে দয়া করে যারা ঢাকাতে আছেন, তাহলে অবশ্যই আপনারা অফলাইনে চলে আসার চেষ্টা করবেন, আপনারা হ্যান্ডস অন ট্রেনিং করবেন। তাহলে আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে, যেটা আপনি অনলাইনে কোনোভাবেই পসিবল না। আপনাকে মিড টার্মের অস্কির সেশনটা ভাই, এটা আপনাকে
যদি মানে টু ওয়ে কমিউনিকেশন ছাড়া এটা পাস হবে না। এবং যারা এটাতে যারা একটু ইন্ট্রোভার্ট তাদের ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এটাকে আপনাকে এক্সট্রোভার্ট করে নিতে হবে। আপনি তো ইন্ট্রোভার্ট, আপনাকে একদিনই তো আর এক্সট্রোভার্ট হবেন না। কিন্তু জেনেসিস আপনাকে ম্যাজিক্যাল সেশন, ফাইনাল মক টেস্ট, ক্লাস টেস্ট পরীক্ষাগুলা, এই যে এক্সামিনেশন গুলা আমাদের ওই ক্লাসের মধ্যে কিন্তু আমাদেরকে করায় নেবে। আমরা প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করে তাই বাসায় যেতাম। খুব কষ্ট হয়েছে, এই জন্যই আমরা পাস করছি ম্যাক্সিমাম। আমরা যারা অফলাইনে ছিলাম এখান থেকে পাশের হার ছিল 70 to 80%। আর ওভারঅল অস্পি এবং অস্কিতে গত বছর পাস করেছে, অস্পি অস্কি না, আমাদের ফাইনালে মিড টার্মে পাস করেছে অনলি 30%। অর্থাৎ 312 জন পরীক্ষা দিয়ে আমরা গতবার 100 জন কৃতিত্বের সহিত মিড টার্ম উত্তীর্ণ হয়েছি। সুতরাং আপনারা যারা মনে করছেন অল্প অল্প পড়ে আপনারা পাস করবেন, আপনাদেরকে উদারত আহ্বান রাখবো, আর মাত্র 44 বা 43 দিন আছে। আপনারা দয়া করে আপনারা ডু অর ডাই, একটু সিএ আইএমও অথবা স্যারদের ম্যানেজ করে একটু টেবিলে বসেন এবং একসাথে অস্পি এবং অস্কি আমরা যে গাইডলাইনটা দিচ্ছি এই গাইডলাইনটা ফলো করে আপনারা একটু পড়েন, সিস্টেমেটিক ওয়েতে পড়েন। আপনাদের ইনশাল্লাহ দেখবেন একবারে পাস করে যাবেন। এবং পাস করে এত একটা হাসির একটা কান্না অথবা একটা হাসির একটা আবেগ অনুভূত আপনার মনে আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না। মিড টার্মের আপনি আগে আর আপনার পরে আপনি ডিফারেন্ট কিছু আবিষ্কার করবেন। আপনার সবকিছু মেথডিক্যালি হবে। তো প্রিয় চিকিৎসক কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা মেহমানের কথা শুনবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা এখন জানবেন স্টাডি ম্যাটেরিয়াল, এই যে আমরা অস্পি এবং অস্কির জন্য কোন বইটি পড়বো আপনারা নোট ডাউন করবেন। আপনাদের প্রথম যে বইটা কালেক্ট করতে হবে সেটা হলো জেনেসিসের অস্পি এবং অস্কির একটা 3rd এডিশনের একটা বই আছে, সেই বইটা আপনারা কালেক্ট করবেন। ওই বইটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একদিন সময় দিলে ভালো করে সব শেষ হয়ে যাবে। একদিন ভালো করে সময় দিলে শেষ হয়ে যাবে। এখন আপনারা যখন ক্লাস টেস্টের পড়া পড়বেন তখন সাথে সাথে ওই বইটা একটু একটু দেখে রাখবেন, তারপর রিটেনের পরে আপনারা পুরো দমে পড়া শেষ করবেন। 1 নম্বর বিষয় তাহলে আমাদের প্রথম বই এটা। দ্বিতীয় বই ডিকোডিং সার্জারি খুরশিদ আলম স্যারের বই থেকে আমাদের সব পড়তে হবে না, 30টা মতো আমাদের অস্পি এবং অস্কির স্টেশন পড়তে হবে। কোনগুলো আছে আমরা আপনাদেরকে দাগিয়ে দেবো, ওইগুলা পড়বেন, হুবহু ওইগুলা আসবে। যেমন এই বছরে আমরা ওই যে ভাই যেটা বললো হিমেল ভাই, যে আমাদের স্টেপলার লঙ্গ এগুলো সব ওই বইটা আছে, হুবহু ওই বই থেকে তুলেছে। ওই বই থেকে হলো প্যানক্রিয়াটিক সিউরোসিস্টের সিটি স্ক্যান ছিল, হুবহু ওখান থেকে কিন্তু চলে এসছে। তাহলে ওই বই থেকে আমাদের কাউন্সিলিং স্টেশন, আমাদের প্রসিডিউর স্টেশন সবকিছু আমরা শিখবো। তাহলে দ্বিতীয় বইটার নাম ছিল ডিকোডিং বা খুরশেদ আলম স্যারের বই। 3 নম্বর যে বইটা লাগবে সেটা হলো বেইলিয়ান লাভ। ভাই বেইলিয়ান লাভ আপনি রিটেনে পড়বেন, এসবি এর জন্য পড়বেন, আর অস্কির জন্য আয়ের জন্য সব সময় আপনাকে প্রত্যেকটা লেকচারে কিন্তু ভাইয়েরা বলে দেয় কোনটা অস্পি এবং অস্কি। আপনি সাথে সাথে সংশ্লিষ্ট লেকচারের সাথে সাথে আপনি কিন্তু বেইলিয়ান লাভের সাথে সাথে ওই অস্পি অস্কিটা পড়ে ফেলবেন বেইলিয়ান লাভ। পরবর্তীতে আমাদের যে বইটা লাগবে বেসিক প্রিন্সিপাল সার্জারি, যে আপনাদের একটা ট্রেনিং আছে ওই ম্যানুয়াল বইটা লাগবে। ওইখান থেকে প্রসিডিউর স্টেশনে যে ড্রাই এবং ওয়েট প্রসিডিউর আছে ওখান থেকে আমাদের শিখতে হবে কিন্তু ওই ম্যানুয়াল থেকে। এইটা হলো। আর অস্কির জন্য একটা বই লাগবে, সেটা হলো জিসি পালের শর্ট কেস বইটা। জিসি পালের শর্ট কেস বইটা লাগবে। এই শর্ট কেস থেকে আপনি আপনার এক্সামিনেশন গুলা শিখে ফেলবেন। তাহলে আমি যে 4টা বইয়ের কথা বললাম, এই বইটা 4টা বই আপনি অস্পি এবং অস্কির জন্য গুছিয়ে ফেলেন। এই হলো আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল। তো আমরা স্টাডি ম্যাটেরিয়াল সম্বন্ধে আলোচনা করলাম। এই বইগুলা না থাকলে আপনি প্লিজ আজকের মধ্যে আপনি কালেক্ট করেন, যদি হার্ড কপি নাও পারেন সফট কপি কালেক্ট করেন, বাট আপনার কাছে থাকতে হবে। আর আমরা আমাদের কি কি থাকবে, কোন কোন প্রসিডিউরে মার্ক সেগুলো আমরা আলোচনা করলাম। তো আবারও আরেক স্পেশালি ধন্যবাদ হিমেল লকিব ভাইকে, আমাদের অস্পি এবং অস্কির যে সেশনটা যে অনুভূতিটা তিনি শেয়ার করলেন। তো আমাদের যে এইবারে যে অস্পি এবং অস্কি যে পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষার রিটেন পরীক্ষা যদি রেজাল্ট দেয় তার পরের দিনই কিন্তু আমাদের পরীক্ষাটা ছিল। তার 3 দিন আগে কিন্তু আমরা জেনেসিসে ফাইনাল মক দিয়ে ফেলেছিলাম। তো সুতরাং আপনাদেরকে বলবো আপনারা মক মিস করবেন না, ম্যাজিক্যাল সেশন মিস করবেন না, এবং এক্সামিনেশনের যে ক্লাসগুলো সেগুলো মিস করবেন না। এটা হলো রিটেনের পরে কিন্তু এই সেশনগুলো আপনাদের হবে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এবং রিটেন এবং এসবি এর প্রিপারেশনের সাথে সাথে সমান তালে এখন থেকে আপনি অস্পি এবং অস্কির কিন্তু এগুলা পড়তে থাকবেন। এই হলো আমাদের অস্পি এবং অস্কির ডিটেলিং আলোচনা। আমাদের এবারে যে হলের এনভায়রনমেন্ট ছিল, সেই এনভায়রনমেন্ট প্রত্যেক বছরই থাকে। বিসিপিএস যে স্যাররা যারা আছেন ওনারা খুবই হেল্পফুল। তবে আপনার মাথায় কিন্তু কিছু থাকতে হবে। ওই যে হিমেল ভাই বললো না, আমি ডায়াগনোসিসই পারছিলাম না, কিন্তু পরবর্তীতে 18টা কোয়েশ্চেনের আনসার দিয়ে ফেলেছি। তাহলে কিভাবে পারলেন হিমেল ভাই? তাহলে সেটা হলো যে ওনার মাথার মধ্যে ছিল
তখন স্যাররা কিন্তু এটা খোটায় 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 বের করে যে ছেলেটা পারে কিনা। বিশ্বাস করেন, আপনার যদি পড়া থাকে বেলিয়ান লাভ, তাহলে আপনি বের করে আনবি, স্যাররা বের করে আনবি তারা হলো যে আপনি জানেন কিনা। তো আমাদের যে হিস্ট্রি টেকিং থাইরয়েড আমরা জেনেছি যে সব পড়েছিলাম। আমি আমার যে থাইরয়েড হিস্ট্রি টেকিং আমি সবগুলো পারছি, একটা কোশ্চেন পারি নাই, সেটা ম্যাডাম আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করে সেটাও আনসার বের করেছে, এই আর কি। তো জেনেছি যে সাথে থাকলে আপনি কমন পড়বেন অনেক কিছুই, কিন্তু আপনি পরীক্ষার হলে একদম স্টেট থেকে পরীক্ষার হলে আপনি বের হয়ে আসতে পারবেন, পাস করার মতো যোগ্যতা অর্জন করে আসতে পারবেন। জেনেছি যে এটাই আপনাকে শেখাই দেবে যে আপনি পরীক্ষার হলে যত কঠিন কোশ্চেন করুক, বিশ্বাস করেন অসপি অনেক কঠিন করে, এসবি অনেক কঠিন করে, আপনারা জানি জেনেসিসের সাথে থাকবেন, আপনাদেরকে এমন ভাবে জেনেসিস তৈরি করে দেবে, আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে আসবেন, যত কঠিন কোশ্চিন দেবে আপনি বের হয়ে আসতে বাধ্য। আপনি এটি মাথায় রাখবেন যে আপনি বের হয়ে আসতে পারবেন। সুতরাং আপনাকে এটা আপনাকে জেনেসিস সেভাবে তৈরি করতে হবে, তৈরি করে দেবে, আপনাকেও তৈরি হতে হবে। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনারা অনেক ধৈর্য ধরে শুনছেন। এ পর্যায়ে আমাদের আমরা আমাদের প্রধান মেহমানের কথা শুনবো, যিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের এই মিড টার্ম এই জার্নিটাকে সুন্দর মতো জেনেসিসের মিড টার্ম সার্জারিটাকে উনি দেখেন, উনি মিড টার্ম এই সার্জারির কোঅর্ডিনেটর হিসাবে সুন্দর করে সুচারুরূপে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের একান্ত প্রিয় ডক্টর ফারজানা ইয়াসমিন আপু, যিনি সদ্য রিসেন্টলি যিনি এফসিপিএস পার্ট 2 কমপ্লিট করেছেন, যিনি এখন সার্জন। আমাদের একান্ত প্রিয় ফারজানা ইয়াসমিন আপুকে আমাদের এই মিড টার্ম অস্পি এবং অস্কি ব্যাচের উদ্দেশ্য এবং এই ব্যাচ কিভাবে রান করবে এবং সর্বোপরি তারা এই জার্নিটাকে কিভাবে সহজ করতে পারে সেই বিষয়ে সার্বিকভাবে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি আমাদের মিড টার্ম সার্জারির আমাদের প্রাণভোমরা, আমাদের একান্ত প্রিয় ডক্টর ফারজানা ইয়াসমিন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, এবং আজকে অস্কি ব্যাচের ওরিয়েন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ইনশাল্লাহ এই জুনে পরীক্ষার্থী তাদের জন্য স্পেশাল কিছু সাজেশন কিন্তু অলরেডি বলে দেওয়া শেষ। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আমি কি বলবো, এই জিনিসটা শেষে বলার একটা অসুবিধা হলো, আসলে বলার কিছু থাকে না। বাট কিছু জিনিস আছে যেগুলো না বললেই নয়। ভাইয়ারা দুইজনে যেহেতু রিসার্চ করেছেন, শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। এটা মনে হয় একটু প্রবলেম হয়েছে। ভাইয়েরা দুইজন যেহেতু রিসেন্ট পাস করেছেন এবং ভাইয়াদের সময় আমার পার্ট 2 পরীক্ষা ছিল, এই জন্য কথার কথা কিন্তু তারা ভাইয়েরা ভাইয়েরা বলছেন, আপুকে পান নাই অ্যাকচুয়ালি। তো আমি তখন ছিলাম না, কিন্তু যদিও নেপথ্যে অনেক কিছুই ডিল করেছি। তো এবার আশা করছি ইনশাআল্লাহ থাকবো, একসাথে মিলে আমরা সবাই কাজটা করব। ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমি বলতে ভুলে যেতে পারি, এবং ইন শর্টেই বলবো, সবাই অনেকক্ষণ পেশেন্টলি শুনছেন। সামনে তো কুরবানি ঈদ আসছে ইনশাআল্লাহ। কুরবানি ঈদে টেন্ডন, গাট, ব্লাডার রেখে দিবেন। অবশ্যই এটা প্রিজার্ভ করবেন। ঠিক আছে, এটা প্রিজার্ভ করবেন যাতে করে রিটেনের পরে একটু নিজেরা প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অবশ্যই যেন আমরা মিস না করি। এবং যেই কথাটা বললেন ভাইয়া যে আমাদের অস্পি ব্যাচে যে ইম্পর্টেন্সটা, আমি একটু স্কেজুলটা বলবো। যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি টার্মটা তো আমরা ইউজ করি অস্কি। যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন, অস্কির মধ্যে আমাদের ক্লিনিক্যাল থাকে 5টা আর প্র্যাকটিক্যাল থাকে 10টা। এই কিন্তু টার্ম হলো আমাদের অস্কি। তাহলে এই যে অস্কি দেখেন এক্সামে আমাদের স্কেডিউলে আমরা ভাগ করেছি 3টা অস্পি, অর্থাৎ প্র্যাকটিক্যাল পার্টের উপর 3টা ক্লাস হবে আপনাদের এই ব্যাচে। 3টা ক্লাস হবে প্র্যাকটিক্যাল টপিক গুলোর উপর, আর 2টা ক্লাস হবে ক্লিনিক্যালের উপর। আর একটা হবে যেটা বললেন যে একদম পুরা বলে না, ট্রাম কার্ড বলে না, ওই ট্রাম কার্ড ম্যাজিক্যাল সেশন, সেই একটা ট্রাম কার্ড হলো আমাদের অস্ট্রি ব্যাচের ম্যাজিক্যাল সেশন, ওটা ইনশাল্লাহ হবে। আর একটা ফাইনাল মক এক্সাম হবে। এখন অনেকে একটু টেনশন আছেন, স্পেশালি যারা লং ব্যাচে আছেন, যে তারা তো আসলে একটা ব্যাচে রানিং, এর মধ্যে আমরা হসপিটাল যে শুরু করছি, তারা ডিপ্রাইভ হবেন কিনা। তো এটা একটা বিষয় হলো যে আমরা রিটেনের আগে, যেহেতু রিটেন না পাস করে কিন্তু কেউ অস্কিতে বসতে পারবে না, তাই তো? তাহলে রিটেন আমাদের জি সাইমালটেনিয়াস প্রিপারেশন নেব, বাট আমাদের চিন্তা থাকবে কিন্তু যে রিটেনটা তোকে পাস করতে হবে। তাহলে রিটেনের আগে আমরা অস্কি ব্যাচে সেগুলোই রাখবো, সেই 2টা ক্লাস অথবা 3টা ক্লাস রাখবো, যেগুলো আপনাদের রিটেনের জন্য, এসবি এর জন্য ইম্পর্টেন্ট হবে। পরবর্তীতে আপনারা রিটার্নের পরদিন থেকে ইনশাআল্লাহ জেনেসিসেই আসবেন। যারা ঢাকার বাইরেও থাকেন, যেমন ভাইয়ারা বললেন যে নিজেরা নিজেরা প্র্যাকটিস করেছেন,
তো অনেকে ভাবতে পারেন আমরা তো ঢাকার বাইরে, অথবা আমার তো সেই স্কোপটা নাই। সেই স্কোপটা জেনেসিসেই তৈরি হবে ইনশাআল্লাহ। রিকোয়েস্ট থাকবে যে রিটেনের আগে যে টপিকের মানে প্র্যাকটিক্যাল পার্টের উপর ক্লাস হবে, এই জন্য প্র্যাকটিক্যাল পার্টটা রিটেনের আগে দুটা ক্লাস হবে, যেটা এসবিএ তে হেল্প করবে, এসিকিউ তে হেল্প করবে। ওইটা আপনারা ঢাকার বাইরে থেকেও অনলাইনে শুনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু ঢাকার রিটেনের পর রিটেন দিতে তো ঢাকায় আসতে হবে, সেন্টারে আসতে হবে। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে আপ টু অস্কি এক্সাম আপনারা একটু কষ্ট করে হলো যেভাবেই হোক অ্যাকোমোডেশন করে নেবেন ঢাকাতে, যাতে করে আপনারা 2-3 তারিখ থেকে এখানে আমাদের সেন্টারে এসে একদম অফলাইনে ডিরেক্ট থেকে এক্সামিনেশন করবেন, আমাদের সাথে ইন্টারাকশনে যাবেন। যত ইন্টারাকশন করবেন, ভাইয়ারা কিন্তু বললেন যে এক্সাম কিন্তু ইনশাল্লাহ তত ভালো হবে। এক্সামটা একদম এক্সাম এক্সামিনি ফ্রেন্ডলি থাকে, তারা খুব help করবেন। তো ওই জন্য আমরা ক্লিনিক্যাল পার্টের যে টপিক গুলো ওগুলো রেখেছি রিটেনের পরে, যাতে করে আপনারা সেন্টারে এসে নিজেরা শিখতে পারেন, নিজেরা এক্সামিনেশন করতে পারেন। আর ম্যাজিক্যাল সেশনটা যেটা ভাইয়ারা বললেন যে একজন আপনারা নিজেরাই নিজেদেরকে কাউন্সিলিং করবেন, নিজেরাই নিজেদের কাছে হিস্ট্রি টেকিং নেবেন, সেখানে আলাদা কোনো মেন্টর থাকবে না, আপনারা নিজেরাই এক একজন মেন্টর, একজন বলবেন একজন শুনবেন, এবং এই প্র্যাকটিসটাই আপনাকে ইনশাল্লাহ হেল্প করবে। এবং যেটা বললে অস্কি পার্টের কথা বলা হয়েছে, অস্কি পার্টের কথা বলা হয়েছে, তো আইওই একটা ফিফথ একটা স্টেশন, যেটা ভাইয়া অলরেডি ডিসকাস করেছে। ক্লিনিক্যাল পার্টে 5টা স্টেশন তো 10 মিনিট করে থাকে। আইওই যেটা, সেটা কিন্তু আসলে এফসিপিএস পার্ট 2 এর আদলে এই স্টেশনটা তারা করেছে। তো আমি একটা জিনিসই বলবো যে ট্রেনিং এর মধ্যে আমি তো এখন তো একটু ছুটি নিব, দেখবেন যে অনেকে কিন্তু একটু ছুটি নিয়ে বাসায় একটু পড়াশোনা করতে চাইবে। কিন্তু এই ক্লিনিক্যাল পার্টে কিন্তু একটা জিনিস থাকে যে অনেক সময় ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট বা সার্জিক্যাল ইলেকট্রোসার্জিক্যাল ইউনিট পেশেন্ট প্লেটের সাথে লাগিয়ে যে কানেক্ট করে আপনি কত কাটিং কততে সেট করছেন, কোয়াগুলেশন কততে সেট করছেন, এগুলো ছুটি নেওয়ার আগে ওটিতে এগুলো প্র্যাকটিস করে নেবেন। কারণ এইরকম আইওইউ হয় যে আপনি পেশেন্ট প্লেটটা একটু ডায়াথার্মি সেট করেন, কাটিং কোয়াগুলেশন সেট করেন, তারপর তারা চলে যাবে ডায়াথার্মি রিলেটেড 10, 20, 15টা কোয়েশ্চেন করবে। এটাই আইওই, ঠিক আছে? এটা বলার উদ্দেশ্য এটাই যে রিটেনের মধ্যে এখনই জিনিসটা ওটিতে একটু দেখে নেই, ঠিক আছে? আর হলো অস্পির ক্ষেত্রে 5 মিনিট করে থাকবে। অস্পি আর অস্কির ক্ষেত্রে আর একটা জিনিস আমার মনে হয় একটু বলা জরুরি, যে 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু 2 থেকে 3 মিনিট একটা প্রিপারেটরি ফেজ পাবেন। অর্থাৎ যে স্টেশনে আপনি পারফর্ম করবেন আগে আপনাকে 2 মিনিট কোয়েশ্চেনটা পড়ার সময় দিবে, এবং তখন আপনি যখন কোয়েশ্চেনটা পড়বেন তখন কিন্তু একজন অলরেডি ওখানে এক্সামিনেশন করবে অথবা হিস্ট্রি টেকিং নিবে। সেটা না শুনে আমি রিকোয়েস্ট করব আপনারা কোয়েশ্চেনটা পড়েন, কারণ ওই সময় আপনার কোয়েশ্চেন পড়ার সময়। কোয়েশ্চেনটা পড়ার পরে আপনি নিজে সেট করবেন যে এপিগ্যাস্ট্রিক রিজনের হিস্ট্রি নিতে বলেছে, আমি কিভাবে শুরু করব, যেগুলো ইনশাল্লাহ এই আজকে ব্যাচে আপনাদের শিখিয়ে দেওয়া হবে। যে 10 মিনিটও দেখা যাবে যে হিস্ট্রির জন্য এনাফ হবে না, অনেকে বসে থাকে 5 মিনিট হিস্ট্রি নিয়ে। বাট ইনশাল্লাহ আমরা এমন প্যাটার্নে আশা করছি, আমরা ক্লাসে ডিসকাস করব যে ওই প্যাটার্নে নিলে আপনাদের ওই সময়টুকু কম পড়বে। বাট ওই যেই 2 মিনিট করে প্রিপারেটরি ফেজ পাবেন, ক্লিনিক্যাল পার্ট 5টা স্টেশনের ক্ষেত্রে এটা পাবেন। তো ওই 2 মিনিট আপনি নিজেকে দিবেন, কোয়েশ্চেন করবেন মনোযোগ দিয়ে এবং মেন্টালি সেট করবেন যে আপনি কিভাবে সামনে ওই স্টেশনে প্রসিড করবেন। অন্য অন্যরা কি করছে ওই সময় ওই স্টেশনে পারফর্ম করছে, এটা শোনাটা আমি বলবো ওয়াইজ হবে না। আর একটা বিষয় যেটা কাউন্সিলিং এর ক্ষেত্রে একটা একটা সাজেশন আমি এখনই দিয়ে রাখছি, যে কাউন্সিলিং ও কোয়েশ্চেনটা ভালো করে পড়ে কাউন্সিলিং করবেন। না হলে মডেল মক যখন দেন তখন আপনারা নিজেরাই খেয়াল করবেন যে আমাদের সামনে এসে যখন আপনারা কাউন্সিলিংটা করেন, কাউন্সিলিং করা শুরু করার পর আপনারা কোয়েশ্চেনটা পড়েন, এই পড়েন আবার বলেন, আর এই পড়েন আবার কাউন্সিলিং করেন, এটাতে ইমপ্রেশনটাও নষ্ট হয়, আপনার পয়েন্ট গুলো ব্রেক হয়ে যায়। কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করলাম এই আর কি। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে অস্পি হোক অস্কি হোক সবই ইম্পর্টেন্ট। অস্কিতে মার্ক তোলা বেশি সহজ, অস্পিতে কম, এটা পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করতে পারে। বাট অস্পিতে কোনো কারণে বা অস্কিতে কোনো একটা স্টেশন বা দুটা স্টেশন যদি খারাপ হয়, কাইন্ডলি প্যানিকড না হয়ে যেটা যেটা ওই স্টেশনে ওই জিনিসের চিন্তা ঝেড়ে পরের স্টেশনে চলে যাবেন। কারণ একটা দুইটা স্টেশন খারাপ হলে ফেল হয় না, ফেলটা হয় যদি আপনি একটা দুইটা স্টেশন খারাপ করে প্যানিক হন, পরবর্তী স্টেশন গুলা পারা জিনিস ভুল করে আসেন, তখন ফেলটা হয়। তো এই হলো মোট কথা। তাহলে আমাদের অস্কিটা ইনশাল্লাহ শুরু হচ্ছে স্যাটারডে করে আপনাদের হবে, রিটেনের আগে দুটা ক্লাস হবে ইনশাল্লাহ। 16 তারিখ থেকে আশা করি শুরু হবে, এবং যারা অ্যাডমিটেড হয়েছেন তাদের একটা প্রোফাইল আইডি থাকবে, প্রোফাইল আইডিতে আপনাদের স্কেজুলটা আপলোড করা থাকবে। আশা করছি যে পুরা রিটেনের পরে রিটেন কেমন হলো, এসবিএ কেমন হলো, পাস করব কি করব না রিটেনে, এগুলো চিন্তা না করে পরের দিন সোজা চলে আসবেন জেনেসিসে, ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হবেন, ক্লাস করবেন। কারণ সবাই ভাইয়ারা বলেছে যে যেদিন রেজাল্ট দিবে তার একদিন পরে কিন্তু অস্কি পরীক্ষা।
সুতরাং রেজাল্ট দিবে তারপর পড়বো সেই সুযোগ নেই। এবং এখন থেকে সাইমালটেনিয়াস প্রিপারেশন নেবেন। স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে বলা হয়ে গেছে, সব কমপ্লিট মোটামুটি। আর যেটা অ্যাপ্রনের কথা ভাইয়া বললেন যে হ্যাঁ আসলে সিরিয়াস হতে হবে, যেদিন আপনারা মডেল মক দিতে আসবেন আমাদের সেন্টারে ইনশাল্লাহ পরীক্ষার একদিন আগে অবশ্যই অ্যাপ্রন উইথ ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবেন। এটা আমি অবশ্যই, এটা কম্পালসারি, এবার ইনশাল্লাহ কম্পালসারি থাকবে যে অ্যাপ্রন আর ইনস্ট্রুমেন্ট ছাড়া এবার পরীক্ষা মডেল মক জেনেসিসেও দিতে পারবেন না, যেন অভ্যাসটা আমাদের হয়ে যায়। এবং অ্যাপ্রনটা থাকতে হবে কোনো নাম ছাড়া। এগুলো ইনশাল্লাহ আমরা আরো ডিসকাস করব। এই মোটামুটি আমাদের ওভারঅল একটা আইডিয়া দেওয়া হলো। এবং যারা অ্যাডমিটেড হবেন এটা একটু আমি বলে রাখছি, এটা জেনেসিস এর এক্সিকিউটিভ পক্ষ থেকে, ডেস্কের পক্ষ থেকে, যে যারা যে কোনো লং ব্যাচে এবং রেগুলার ব্যাচে যারা আছেন, টোটাল আমাদের 6,000 যে অ্যামাউন্টটা, তার থেকে আপনারা 50% অনার পাবেন এই ব্যাচে ভর্তির জন্য। কিন্তু আপনাদের অ্যাডমিটেড হতে হবে। এটা নিয়ে একটা কাজ চলছে, খুব শীঘ্রই একটা আলোচনা আসবে। তবে এই ব্যাচে আপনাদের যারা আছেন তাদেরকে 50% অনার করা হবে। এবং যারা লং এবং রেগুলার ব্যাচ ছাড়া অন্য যে ব্যাচে অথবা আগে যারা কোনো না কোনো ভাবে জেনারেলের সাথে ছিলেন, যুক্ত ছিলেন, তাদের সব স্টুডেন্টদের জন্য 1,000 টাকা অনার করবে জেনেসিস। এই হলো মোট একামনা। ইনশাল্লাহ সবাই বা যারা পরীক্ষা দিবেন জেনেসিসের সাথে আছে, ইনশাল্লাহ সবাই পাশ করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সাবসিকুয়েন্টলি জেনেসিস ক্লাসগুলোতে অস্কি ক্লাসে সব ক্লিয়ার করে দিব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইমরান ভাই, আপ টু ইউ। জি, থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারজানা ইয়াসমিন আপুকে। আপুর পরীক্ষা থাকার পরেও গত সেশনটা যেটা আমরা পাশ করলাম 100 জন, আপু এটার জন্য অনেক কষ্ট করছে, আমাদের সেশন গুলা ঠিক করে দিয়েছে, আমাদের ম্যাজিক্যাল সেশনের কোশ্চেন গুলা সেট করেছে, এটা আমি ভাইদের কাছ থেকে জানতে পারছি। তো আলটিমেটলি জেনেসিস আমাদের জন্য যে কি করে আপনি মিড টার্ম যে ভর্তি আছেন তারা পাশ করার পরে বুঝতে পারবেন। যারা ফেল করে তাদের কিছু ল্যাক্স আছে, কিছু মানে ডিফিসিয়েন্সি আছে, সেগুলা আপনার আইডেন্টিফাই করতে পারলেই পাস করে যাবে। তার মধ্যে একটা হলো কনফিডেন্সের অভাব। অস্পি এবং অস্কিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কিছু কলিগ ফেল করেছে, তারা আমার চেয়ে ভালো প্রিপারেশন নিয়েছিল কিন্তু তারপরে ফেল করেছে। তার একটাই কারণ হলো কনফিডেন্স। পরীক্ষার হলে বিশ্বাস করেন, ওই যে হিমেল ভাই বললো না, বড় বড় স্যার, ওখানে যে কত সিনিয়র স্যার, পুরো দাড়ি চুল সবগুলো ফাঁকা, মানে পেকে গেছে, ম্যাডামরা আছে, স্যাররা আছে, অনেক সিনিয়ররা, কিন্তু তারপরও তাদের সামনে আমরা পাশ করে আসছি। এই যে শক্তিটা, এটা জেনেসিস আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ওই যে জেনেসিসের রিটেনের পরে যে 7টা থেকে 8টা দিন, দয়া করে আপনারা যারা এই ভিডিওটি শুনছেন, এই আজকে সেশনটি শুনছেন, আপনারা ওই 7-8 দিনের জন্য হলো ঢাকা এসে মানে জেনেসিসে পড়ে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের এই অস্পি এবং অস্কিটা ক্লিয়ার হয়ে যাবে। সবচেয়ে কষ্ট জায়গা কি জানেন? রিটেন পাস করার পরে যখন অস্পিরে ফেল করবেন, যে 32 জন এবার ফেল করেছে, তারা নিজেদেরকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কেউ 0.4 এর জন্য, কেউ 0.6 এর জন্য, কেউ 2 মার্কের জন্য ফেল করেছে। সুতরাং অস্পি এবং অস্কিটাকে সর্বাত্মক গুরুত্ব দিতে হবে। আমরা কিন্তু অস্পি এবং অস্কি গুরুত্ব দিই না, এই জন্য কিন্তু 132 জনের মধ্যে থেকে 32 জন কিন্তু ফেল করে গেছে। তো সুতরাং অস্পি এবং অস্কি কিন্তু এখন আরো কঠিন আসছে। যেমন আমাদের আগে বাংলায় কাউন্সিলিং করতে হয়, এই বছরে আমাদের যে কাউন্সিলিং স্টেশন ছিল সেটা যিনি স্যার ছিলেন, জুনিয়র ফেলো, উনি কিন্তু ইংলিশে অনর্গল বলে যাচ্ছেন অর্কেডেক্টমির। তো আমরা অনেকেই, ম্যাক্সিমামই আপু ভাইয়েরা আমাদের যখন জেনেসিস এই বছরে আমাদের যে ফাইনাল মকে যে ছিলেন, শারিয়ার ভাই যেখানে বসছিলেন স্টেশনে, উনি বারবার আমাদের বলছিলেন ইংলিশে কাউন্সিলিং করেন, ইংলিশে কাউন্সিলিং করেন। আমরা অনেকে ইংলিশে কাউন্সিলিং করছিলাম, চেষ্টা করছিলাম, আর কয়েকজন বাংলায় করছিলাম। তো ফাইনালে কিন্তু ইংলিশে করতে হয়েছে আমাদেরকে, আর কি অনেকে পারছে বা পারি নাই, কিন্তু ইংলিশে করতে হয়েছে। সুতরাং আপনাদেরকে বলবো এই বছরে আগে থেকে তৈরি হন, আমরা ইংরেজি কাউন্সিলিং করে যাব, বাংলায় যদি দেয় তাহলে তো শিখে ফেললামই। তো এই বিষয়টি আমি স্পেশালি গুরুত্ব দিলাম। তো আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনারা যারা লং ব্যাচ বা বিভিন্ন ব্যাচে আছেন বা আজকের অনুষ্ঠানে শুনছেন, আপনাদের এখন মেন কাজ হবে কিন্তু রিটেনটা কিভাবে পাস করা যায়। এসবিএ এবং এসএকিউ সিমালটেনিয়াসলি আপনারা পড়তে থাকেন, যেভাবে ভাইয়েরা দাগিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। সামনে ফাইনাল মডেল টেস্ট হবে, সামনে রিভিউ এক্সাম হবে, আপনার সর্বাত্মক গুরুত্ব সহিত বারবার বারবার করে আপনারা বেইলিয়ান লাভটা করেন। প্রত্যেকটা ছক, প্রত্যেকটা বক্স আপনি একেবারে খেয়ে ফেলেন, যেটা ভাইরা দাগিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, বেইলিয়ান লাভ থেকে আপনাকে 90 to 95% কোশ্চিন আসবে, আর মাত্র 5 থেকে 10% কোশ্চিন আসবে বেসিক প্রিন্সিপাল সার্জারি ওই বই থেকে। সুতরাং আপনাকে এই দুইটা বই, এসএকিউ এর জন্য এনাফ, এসবি এর জন্য এনাফ। বিশ্বাস করেন, আমরা দিয়ে এসছি, আমরা প্রশ্ন অ্যানালাইসিস করছি, আপনাদেরকে উদাহরণ আহ্বান রাখবো আপনারা এইগুলো অ্যানালাইসিস করবেন। তো আশা করি যারা আমাদের সাথে থাকবেন,
তাদের এই হাসি মাখা মুখ নিয়ে আমরা সেলিব্রেশন করতে পারবো সেই প্রত্যাশা রেখে এবং সবার সামনে যে কয়টা দিন আসে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই অস্কি রেগুলার যে ব্যাচ সেই ব্যাচটির আজকের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। যারা কষ্ট করে এতক্ষণ ধরে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটি শেষ করছি। স্পেশালি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মেহমান হিমেল নকিব ভাইকে এবং আমাদের একান্ত প্রিয় ফারজানা ইয়াসমিন আপুকে যাতে অনুরোধ করব যাতে এই বছরের যে সেশনটি আসতে যাচ্ছে সেটা যেন আরো সুন্দর প্রাণবন্ত হয় সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।